আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো এবং পরিবার পরিজনদের সাথে আছো, তাই না? হ্যাঁ, তোমরা সবাই সুস্থ আছো। শুধু সমস্যা যে তোমরা স্কুলে যেতে পারতেছো না, বন্ধুদের সাথে খেলতে পারছো না, তাই না? হ্যাঁ, আমরা সবাই দোয়া করি বিধাতার কাছে যাতে আমাদের সুদিনটা খুব তাড়াতাড়ি চলে আসে, আমরা যাতে স্কুলে যেতে পারি, বন্ধুদের সাথে খেলতে পারি। ঠিক আছে? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আছি আমি বাংলাদেশ অনলাইন প্রাইমারি স্কুল পেজ থেকে। আমি সালমা আক্তার লিপি, সহকারী শিক্ষক, পূর্ব চরুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর নোয়াখালী থেকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই খাতা কলম এবং বইটা নিয়েই বসে আছো, তাই না? কারণ আগের ক্লাসটাও তোমরা করেছো, তো তোমাদের সামনে খাতা কলম তো আছেই, শুধু বইটা নেবে। তো খুব দ্রুত বইটা নিয়ে নাও। এতক্ষণে নিশ্চয় বইটা নিয়ে নিয়েছো। তো শিক্ষার্থী বন্ধুরা, বলতে পারবে গত ক্লাসে আমি তোমাদের এই চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ের কোন বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম? কারো কি মনে আছে? হ্যাঁ, ধন্যবাদ তোমাদেরকে। আমরা গত ক্লাসে মোদের বাংলা ভাষা কবিতাটি নিয়ে আলোচনা করেছিলাম। আচ্ছা, মোদের বাংলা ভাষা কবিতাটি কে লিখেছে এটা কারো মনে আছে? ধন্যবাদ, সুপিয়া কামাল। মোদের বাংলা ভাষা লিখেছে সুপিয়া কামাল। আমাদের এই যে মোদের বাংলা ভাষা, এই কবিতাটিতে মূলত কি বুঝাতে চেয়েছে, অর্থাৎ মূল ভাব, সেটা কি কেউ বলতে পারবে? ধন্যবাদ। অর্থাৎ এই কবিতাটাতে বাংলা ভাষাটা হচ্ছে যে আমাদের মাতৃভাষা। এদেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা তাদের মুখের ভাষাটা হচ্ছে বাংলা, তাই না? এটা মানে জানার পরে কিন্তু শাসক গোষ্ঠীরা কি করেছে, বাংলাকে রেখে তাদের উর্দুটাকে রাষ্ট্রভাষা করার জন্য তারা হানা দিয়েছিল। আমাদের দেশের দামাল ছেলেরা কি করেছে, সেটাতে তারা গুরুত্ব না দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন করে তাদের রক্তের বিনিময়ে কি করেছে, আমাদের এই স্বীকৃতিটাকে তারা ছিনিয়ে এনেছে। আর অর্থাৎ আমরা তাদেরকে কি করব, শ্রদ্ধা করে স্মরণ করব এবং বাংলা ভাষায় কথা বলতে গিয়ে যাতে বিদেশি ভাষা আমাদের এই বাংলা ভাষাতে ব্যবহার না হয়, সেদিকে কিন্তু আমরা সবাই লক্ষ্য রাখবো। ঠিক আছে? মূলত কবিতাতে এটাই বোঝানো হয়েছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটাতে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখতে চাচ্ছি। তোমরা কি দেখতে চাচ্ছ সেটা? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো, ছবিটা দেখে বলার চেষ্টা করবে। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, এখানে দেখা যায় কিনা এটা কিসের ছবি? আচ্ছা, আমি সহযোগিতা করি। এটি একটি ম্যানগ্রোভ বনের একটি দৃশ্য। পৃথিবীতে অনেক ম্যানগ্রোভ বন আছে, তাহলে এটি কোন ম্যানগ্রোভ বন? তাহলে আসো আমরা পরবর্তী ছবিটা দেখে একটু বলার চেষ্টা করি। রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যাঁ, ঠিক ধরেছ। আমরা সবাই জানি রয়্যাল বেঙ্গল টাইগার কোথায় থাকে? সুন্দরবনে, তাই না? তাহলে কি আমরা আজকে সুন্দরবন নিয়ে কোনো গল্প করব? আসো আমরা আরো একটা ছবি দেখি। এটি একটি কি সুন্দরবনের হরিণের ছবি। এরপরে দেখো, এখানে কিছু মানুষ বনের ভিতরে প্রবেশ করার জন্য অপেক্ষা করছে। তাহলে নিশ্চয়ই তোমরা এতক্ষণে বুঝে গেছো যে আমি কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বাওয়ালিদের গল্প নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অর্থাৎ আমাদের বাংলাদেশ আমাদের জন্মভূমি। আমাদের জন্মভূমি বাংলাদেশ এক অদ্ভুত সুন্দর দেশ, তাই না?
এদেশের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই আকর্ষণীয় ও মনোমুগ্ধকর যে এদেশকে সকল দেশের রানী বলা হয়। প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম স্থান হচ্ছে সুন্দরবন, যা এদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের উপকূলে অবস্থিত। সুন্দরবনে নানা রকমের পশু পাখি থাকে, মানুষও কিন্তু সেখানে বসবাস করে। তারা গ্রামের মানুষ। সুন্দরবনের চারিদিকে অনেক গ্রাম ছড়িয়ে আছে। গ্রামের লোকেরা কৃষিকাজ করে, অর্থাৎ জমিতে ফসল ফলায়। কিন্তু এমন লোকজনও রয়েছে যারা সুন্দরবনে কাঠ কাটতে যায়, সুন্দরবন থেকে মধু সংগ্রহ করতে থাকে। মৌচাকের ভিতর থেকে লোকে মধু জোগাড় করে থাকে। এভাবে গ্রামবাসীরা সুন্দরবনকে কাজে লাগিয়ে তাদের আয় উপার্জন করে। তাহলে আসো আজকে আমরা বাওয়ারিদের গল্প নিয়ে আলোচনা করব। প্রত্যেকে তো পাঠ্য বই নিয়েই বসে আছো, তো প্রত্যেকের পাঠ্য বইয়ের 56 পৃষ্ঠাটা ধরো। নিশ্চয়ই ধরে ফেলেছ। দেখো বাওয়ালিদের গল্প। তাহলে আমি পড়ি, তোমরা একটু খেয়াল করো। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদের বলে ময়াল। তাহলে আজকে আমরা শুধু এতটুকু নিয়ে আলোচনা করব। তা আমি আরেকবার পড়ি, তোমরা সেটা খেয়াল করো। তাহলে এখান থেকে তোমাদের নতুন শব্দ, যুক্ত বর্ণ, আমরা এগুলো নিয়ে আলোচনা করতে পারবো এবং ছোট ছোট প্রশ্ন আলোচনা করতে পারবো। আমাদের জন্মভূমি বাংলাদেশ, এর প্রায় পুরোটাই সমতল ভূমি। আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ। সুন্দরবনের কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলোটা সেখানে মাটিতে পৌঁছতে পারে না। সুন্দরবনের 3 পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম। গ্রামের মানুষ কৃষিকাজ করে। গ্রামের অনেক মানুষ বন থেকে গোলপাতা ও মধু সংগ্রহ করে। মৌমাছিরা গাছে গাছে তাদের মৌচাক বানায়। যারা মৌচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে কি বলে? ময়াল বলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে অনুচ্ছেদটুকু আমরা পড়লাম, এখান থেকে তোমাদের কাছে কি কোনোটা নতুন শব্দ অবশ্যই মনে হয়েছে? নতুন শব্দ সেটা কি কি আমরা তাহলে সেটা বোর্ডে লিখি আর তোমরা খাতায় লিখে নাও। নতুন শব্দ, শব্দে অর্থ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমাদের জন্মভূমি বাংলাদেশ। তাহলে জন্মভূমি আমরা আমাদের যেহেতু পরীক্ষাতে 5 নম্বরের শব্দের অর্থ থাকে স্কুল পরীক্ষাতে, তাহলে আমাদের শব্দের অর্থগুলো অবশ্যই জানার দরকার আছে। তাহলে জন্মভূমি অর্থাৎ মানুষ যে দেশে জন্মগ্রহণ করে সেটি তার জন্মভূমি।
আসো যে এর প্রায় পুরোটাই হচ্ছে সমতল ভূমি। তাহলে এখানে একটা শব্দ পেলাম আমরা, সমতল ভূমি। সমতল ভূমি, সমতল ভূমি তো হচ্ছে যে সমান ভূমি, অর্থাৎ মাটিটা মাটি যেখানে এবড়ো নেই সেটাকে বোঝানো হয়েছে যে সমতল ভূমি। এরপরে আসো, আমরা কিন্তু সবাই জানি যে কৃষিকাজ মানে কি, চাষাবাদ, সেটা আমরা জানি। তারপর লিখে ফেললাম কৃষিকাজ। কৃষিকাজ অর্থ হচ্ছে যে চাষাবাদ, আর চাষাবাদ শব্দের অর্থটাই হচ্ছে যে কৃষিকাজ। এরপরে আসো সংগ্রহ। সংগ্রহ অর্থাৎ আহরণ অথবা একত্রীকরণ। আহরণ অথবা একত্রীকরণ আমরা যেটাই বলি সেটাই হচ্ছে সংগ্রহ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমাদের নতুন শব্দ এবং শব্দের অর্থ নিয়ে কোনো সমস্যা নেই, কারণ আমাদের প্রত্যেকের বইয়ের পিছনে কিন্তু অনেকগুলো শব্দের অর্থ জেনে নিই এখানে আছে। তো তোমরা ওই শব্দের অর্থগুলো অবশ্যই জেনে নিবে, যেহেতু আমাদের 5 নম্বরের প্রশ্ন আছে আমাদের। আর প্রশ্ন অর্থাৎ উত্তরপত্রে শুধু লেখার জন্য জানতে হবে এমন না, আমাদেরকে জানার জন্যই জানতে হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে প্রত্যেকটা শব্দের অর্থ অবশ্যই জানতে হবে, তাহলে আমাদের কাছে অনুচ্ছেদটা খুবই সোজা মনে হবে, আমরা বুঝতে পারবো যেখানে কি বলতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে, ঠিক আছে? তাহলে আসো, এখানে নতুন শব্দ আমরা যে কয়টা পেয়েছি, জন্মভূমি, মানুষ যে দেশে জন্মগ্রহণ করে, অর্থাৎ তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেটাটাই হচ্ছে তোমার জন্মস্থান, জন্মভূমি, ঠিক আছে? সমতল ভূমিটা হচ্ছে যে সমান ভূমি, অর্থাৎ মাটিটা কিন্তু এবড়ো এবং থেবড়ো থাকে না, অর্থাৎ উঁচু নিচু থাকে না, একেবারে সমান থাকে। এরপরে আসো কৃষিকাজ অর্থাৎ চাষাবাদ। যদি বলি যে চাষাবাদ শব্দের অর্থ কি, তখন সেটা হবে কৃষিকাজ। সংগ্রহ, সংগ্রহটা হচ্ছে যে কোনো কিছু আমরা একত্র করেছি, আহরণ করেছি, সেটাই হচ্ছে আমাদের সংগ্রহ। তাহলে আশা করি তোমাদের এই নতুন শব্দ এবং শব্দের অর্থ নিয়ে কারো কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, আমি জানি তোমাদের সমস্যা নেই। আর কারো যদি সমস্যা থাকে বইয়ের পিছনে শব্দগুলা দেখে নেবে। এরপরে আসো যুক্ত বর্ণ। আজকের এই পাঠটা থেকে আমরা অনেকগুলো যুক্ত বর্ণ পেয়েছি। তো আমরা যেটা আগের পাঠে জেনেছি বা আগের ক্লাসে জেনেছি ওটা আমাদের এত দেখার দরকার নেই। আমরা যেগুলো আমাদের কাছে নতুন মনে হচ্ছে আমরা শুধু ওই যুক্ত বর্ণগুলোই আজকে দেখব। তাহলে আসো, যেমন শুধু যুক্ত বর্ণ বিভাজন করে আজকে আমরা শব্দ গঠন করব, ঠিক আছে? বাক্য গঠনটা তোমাদের বাড়ির কাজ হয়ে থাকবে। তাহলে তোমরা প্রত্যেকে সেটা খাতায় লিখে রাখো যে যুক্ত বর্ণগুলা আমি যেগুলো বোর্ডে লিখবো সেটা তোমরা শব্দ গঠন করবে শুধু, আর বাড়ির কাজটা থাকবে তোমাদের সেটা বাক্যে প্রয়োগ করে, অর্থাৎ একটা অর্থবোধক বাক্য যাতে হয় সেটাই থাকবে তোমাদের বাড়ির কাজ। আগেই বলে দিলাম, অর্থাৎ খাতায় লেখার জন্য প্রত্যেকে খাতায় লিখো। তাহলে এই যুক্ত বর্ণটা আমরা বিভাজন করব যে দন্ত নয়ে ম, শব্দটা হচ্ছে যে জন্ম ভূমি। এরপরে দেখো এটা বিভাজন করব কিভাবে, এগুলো কিন্তু তোমরা তৃতীয় শ্রেণীতেও করেছো, এখন জাস্ট আরেকটু আমরা ঝালাই করতেছি। দেখো এটা হচ্ছে যে দক্ষিণ, তারপরে তালবস্যয়ে চ, পশ্চিম, তারপরে হচ্ছে যে ও গ। এটা বিভাজন করব আমরা বঙ্গোপসাগর। তারপরে দেখো সুন্দরবনের দন্তন্বয়ে দ, তাহলে দন্তন্বয়ে
দন্তনয়ে দ, এটা আমরা সুন্দরবনটাই লিখলাম, সুন্দরবন। তারপরে দেখো এটা হবে যে আমাদের গয়ে, আমরা আলাদা করে এখানে শুধু এটাটাই লিখবো যে র ফলা, তাহলে সংগ্রহ। অর্থাৎ আজকের যে অনুচ্ছেদটুকু আমরা পড়েছি সেখান থেকে 1 2 3 4 5 6টা 1 2 3 4 5 6 6টা যুক্তবর্ণ পেয়েছি। এগুলো শুধু আমরা যুক্তবর্ণটা বিভাজন করেছি আর শব্দটা গঠন করেছি, ঠিক আছে? তাহলে প্রত্যেকে নিশ্চয় খাতায় লিখে ফেলেছো। দন্তন্বয়ে ম, কয়ে মূর্ধন্য ষ, তালবস্যয়ে চ, ময়ে গ, দন্তন্বয়ে দ, গ রফলা। জন্মভূমি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর, সুন্দরবন সংগ্রহ। তাহলে এই শব্দগুলো দিয়ে আমরা কি করব, একটা অর্থবোধক বাক্য তৈরি করব। সেটা আমাদের কি থাকবে, বাড়ির কাজ থাকবে, সেটা আগামী বলে দিলাম, ঠিক আছে? তাহলে শিক্ষার্থী বন্ধুরা আসো, এবার আমরা এখান থেকে যেমন আমাদের এক কথায় প্রকাশ আছে তোমাদের পরীক্ষাতে, আমরা যদি যে অনুচ্ছেদ পড়বো সেখান থেকে যদি ছোট 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 করে একটু একটু জেনে নিই, অল্প করে জেনে নিই, একটা একটা প্রশ্ন জেনে নিই, তাহলে কিন্তু আমাদের সবই জানা হয়ে যাবে। আর যদি আমরা রেখে দিই পরবর্তীতে যে আরেকদিন আলোচনা করবো, তখন সেটা আরেক দিনে হয়ে যাবে। ওই জন্য আমি আলোচনাটা করে ফেলে যে এক কথায় প্রকাশ থাকে আমাদের 5 নম্বরে, তাহলে সেটা আমাদের পাঠ্য বই থেকে আসে। দেখো যে অর্থাৎ সমতল ভূমির কথা বলা হয়েছে, যে ভূমি উঁচু এবং নিচু নয় সেটা হচ্ছে কি সমতল ভূমি। এক কথায় প্রকাশ, এক কথায় উত্তর দিয়ে দিবে যে সমতল, যে জমি উঁচু এবং নিচু নয় সেটা হচ্ছে সমতল ভূমি। আচ্ছা আমি খাতায়, তোমরা খাতায় লিখে নাও, এক কথায় প্রকাশ। যে জমি উঁচু বা নিচু নয় এটা হচ্ছে সমতল ভূমি। এরপরে আসো, যে দেশ বা ভূমিতে জন্ম নেয়া হয়, জন্ম নেয়া হয় সেটা কি জন্মভূমি, জন্মভূমি। তারপরে দেখো যে মৌমাছি যেখানে মধু সঞ্চয় করে সেটা হচ্ছে মৌচাক। তাহলে আজকের অনুচ্ছেদ থেকে আমরা যে 3টা এক কথায় প্রকাশ পেয়েছি, যে যে জমি উঁচু বা নিচু নয় সেটা হচ্ছে সমতল ভূমি, আর যে দেশ বা ভূমিতে জন্ম নেওয়া হয় সেটা হচ্ছে জন্মভূমি, আর মৌমাছি যেখানে মধুটা সঞ্চয় করে সেটা হচ্ছে মৌচাক। তাহলে নিশ্চয়ই তোমাদের এই এক কথায় প্রকাশে কোনো সমস্যা নেই, তাই না? আমি জানি তোমাদের সমস্যা নেই। তাহলে আসো আজকে যে আমরা প্রশ্ন জানলাম, অর্থাৎ আমাদের অনুচ্ছেদ থেকে যে আমাদের জন্মভূমিটা হচ্ছে বাংলাদেশ, তাহলে এখানে প্রশ্নটা সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের তীরে সুন্দরবন। এই বনের সব গাছে বঙ্গোপসাগরের নোনা পানিতে বেঁচে আছে। এই বন নানা ধরনের হাজার রকমের পশু এবং পাখিতে পূর্ণ। সুন্দরবনে কোনো কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এইটুকু অনুচ্ছেদে আমরা অনেক প্রশ্নই পেয়েছি মোটামুটি। তারপর আমরা শুধু 2টা প্রশ্ন নিয়ে আলোচনা করি। খেয়াল করো যে সুন্দরবন বাংলাদেশে
কোথায় অবস্থিত? তাহলে উত্তরটা হবে কিভাবে আমাদের, যে সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরে কোল ঘেঁষে অবস্থিত। আরেকটা প্রশ্ন, যে বাওয়ালি কারা? বাওয়ালি কারা? আমি উত্তরটা লিখে দিচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। যে বন থেকে অনেকে কাঠ কেটে সংগ্রহ করে, এবং তা বিক্রি করে তাদের সংসার চালান। যারা সুন্দরবন থেকে কাঠ কাটেন ও বিক্রি করেন, তারাই বাওয়ালি। অর্থাৎ আমাদের অনুচ্ছেদ থেকে কিন্তু যে প্রশ্ন থাকে সেটা হচ্ছে তিনটা প্রশ্ন থাকে। প্রথমটাতে কিন্তু 1 নম্বরের প্রশ্ন, তো সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত? সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত, শুধু 1 নম্বরের প্রশ্ন। এরপরে দেখো পরের যে প্রশ্ন থাকে সেটা তো হচ্ছে তোমার, যেহেতু 10 নম্বরের প্রশ্ন থাকে মনে হয়, এরপরের প্রশ্নটা মনে হয় 4 করে 8। তো প্রথমটাতে মনে হয় তোমার 2। তো আচ্ছা যাক, আমরা আমাদের এই ছোট ছোট প্রশ্ন থেকে আমরা বড় প্রশ্নের দিকে চলে যেতে পারবো। আমাদের এই আজকের যে অনুচ্ছেদটা আমরা পড়েছি সেখান থেকে শুধু আমরা এই 2টা প্রশ্নই পেয়েছি, যে সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত। সুন্দরবন হচ্ছে যে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অবস্থিত। এরপর বাওয়ালি কারা? বন থেকে অনেকে কাঠ কেটে সেটা কি করে, সংগ্রহ করেন এবং সেটা বাজারে বিক্রি করেন। এই যে বন থেকে কাঠ কাটা এবং বিক্রি করা, তাদেরকে কি বলে? বাওয়ালি বলে। তাহলে আজকের এই অনুচ্ছেদ থেকে আমরা কি কি জানলাম শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমরা আজকের এই পাঠটা থেকে, অনুচ্ছেদটা থেকে আমরা নতুন শব্দ জেনেছি, শব্দের অর্থ জেনেছি, যুক্ত বর্ণ জেনেছি, কয়েকটা এক কথায় প্রকাশও জেনেছি। তারপরে প্রশ্ন নিয়ে একটু আলোচনা করলাম। আর বাড়ির কাছে কি থাকবে বলো দেখি? যুক্ত বর্ণটা বিভাজন করে দিলাম, শব্দ গঠন করে দিলাম। তাহলে এই শব্দ দিয়ে তোমরা কি করবে? অর্থবোধক বাক্য গঠন করবে। বাড়ির কাজ হচ্ছে যে যুক্ত বিভাজন করা শব্দ দিয়ে বাক্য তৈরি। অর্থাৎ যে যুক্তবর্ণ বিভাজন করে আমি শব্দটা দিয়ে দিচ্ছি, সেই শব্দ দিয়ে তোমরা অর্থবোধক বাক্য তৈরি করবে। ঠিক আছে, এটাই থাকবে তোমাদের বাড়ির কাজ। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের সাথে আমার আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আজকের জন্য আসসালামু আলাইকুম।